যে আমাদের চিন্তাকে সে পরিচ্ছন্ন করে। শিক্ষার কাজ হচ্ছে বিভিন্ন বর্গগুলো, রাজনৈতিক হতে পারে, দার্শনিক হতে পারে, সামাজিক হতে পারে, বিজ্ঞানের বর্গ, যাই হোক না কেন, এই বর্গগুলোকে সে পরিচ্ছন্ন করে আমাদের কাছে। যে জন্য এটাকে আমরা বলি ইউনিভার্সাল এডুকেশন, যেখান থেকে ইউনিভার্সিটি শব্দটা এসেছে যেখানে সার্বজনীন চিন্তা করতে সক্ষম হয় আমরা, বিশেষ চিন্তা, সার্বজনীন চিন্তা করতে সক্ষম হয়। যে কারণে আমরা কি বলি, আমরা বলি পিএইচডি দিই, ঠিক না? আমরা পিএইচডি মানে কি, ফিলোসফিতে আমরা, দর্শনে আমরা ডিগ্রিটা দিই। দর্শন মানে যার কাজ হচ্ছে সার্বজনীন জ্ঞানকে ধারণ করা, সার্বজনীন জ্ঞানকে হাজির করা। তাহলে আমাদের তরুণরা যদি, বা আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি রাষ্ট্র এবং সরকারের পার্থক্যই আমরা এখন করতে পারি না এতটা বছর, তো এই দেশে ভবিষ্যৎটা কি, এটা আমি বুঝে বলেন। এই দেশে একটা, যারা ক্ষমতায় গেছেন তারা জানেন না যে আইনের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক। আমি বুঝে বলছি, আমরা তারা বুঝতে পারবো না। খুব সহজ একটা বিতর্ক তারা করতে পারতেন সমাজে। আমাদের দেশের সংকটটা কি রাজনৈতিক না আইনি? আপনারা বলেন, এই যে সংকটটা ঘটলো, এটা কি রাজনৈতিক সংকট না এটা আইনি সংকট? ভেরি গুড। আইনি সংকট যদি হয় তাহলে আইনের মধ্যে ঢুকলেন কেন সংবিধানের মধ্যে? এটা তো রাজনৈতিক সংকট। আপনি যখন সামরিক শাসন করেন তখন আপনি কি বলেন, ফরমান দিয়ে দেশ চালান। আর যখন গণ অভ্যুত্থান ঘটে তখন তো ফরমানের প্রয়োজন পড়ে না, এটা পলিটিক্যালি আপনি, জনগণ হাজির হয়ে গেছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, জনগণ তার সার্বভৌম অভিপ্রায়কে ব্যক্ত করে দিয়েছে অলরেডি, জীবন দিয়ে, শহীদ হয়ে, তারপর আপনি কি করে তাকে আইন করে দিয়েছে। এই কাণ্ডজ্ঞানটুকু আমাদের সমাজে নাই তো। এটা আপনি কারো দোষ। আমাদের সমাজে কোথায় দেখেছেন যে রাজনীতি এবং একই সঙ্গে সংবিধানের সঙ্গে সম্পর্কটা একটা যে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ব্যাপার। পপুলার সভারেন্টিটা কি জিনিস, কেন পপুলার সভারেন্টির উপরে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র দাঁড়ায়, কেন পপুলার সভারেন্টিকে গণতন্ত্র বলে, এই ব্যাপারগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না কেন? কেন সেখান থেকে আমরা বড় বড় আজকে যারা তরুণরা বেরিয়ে এসছে তাদের মধ্যে এই একেবারে প্রাথমিক এই ধারণাগুলো তাদের মধ্যে নাই কেন? রাষ্ট্র এবং সরকার এক না। আপনি দেখেন, যখন আলোচনা করি আমরা কিভাবে আলোচনা করি? আমরা আলোচনা করি সরকার সরকার সরকার। আরে ভাই, সরকার আগে তো রাষ্ট্র থাকতে হবে। রাষ্ট্রটা কি? আপনি কি রাষ্ট্র বানাবেন? কি রাষ্ট্র আছেন না? রাষ্ট্র আর সরকার তো এক না। দেখেন, রাষ্ট্র এবং সরকার যে এক না, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কি করব? পুলিশ মনে করবে যে তার কাজ হলো রাষ্ট্রের, সে কর্মচারী না, সে সরকারের কর্মচারী, সে আওয়ামী লীগের নির্দেশই শুনবে। এদিকে পুলিশের দোষ না, এটা আপনাদের দোষ। আমরা ভাববে যে তার কাজ রাষ্ট্রের সেবা করা না, তার কাজ আওয়ামী লীগের সেবা করা, শেখ হাসিনার সেবা করা, বা যদি রিপন ভাইয়ের ক্ষমতা যায় রিপন ভাইয়ের সেবা করা। বলেন আমাকে, এটা তো করবে ঠিক না? ওকে, তাহলে এই তো আমাদের সমাজ। বলেন তো, এটাই তো সমাজ। ও রাষ্ট্রীয় সরকার বুঝে না। এখন এই যে ছোট্ট পার্থক্য, আমি ভাবতেছি ছোট পার্থক্য, এটা তো ছোট না, এটা গভীর পার্থক্য। এটার সঙ্গে আমাদের শিক্ষা, পুলিশ ব্যবস্থা, আমলা এবং সমস্ত কিছু, বিভিন্ন প্রতিষ্ঠান তার সঙ্গে যুক্ত। তাহলে দেখেন শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ, শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ, এটাকে আমরা হালকা করতে পারি না। এই শিক্ষা এত গুরুত্বপূর্ণ বলেই বড় বড় দার্শনিক তারা বারবারই বলেছেন, দাবি করেছেন যে শিক্ষা আসলে ইডিওলজিক্যাল অ্যাপারেটাস। ক্ষমতা যখন তৈরি হয়, সে ক্ষমতা তৈরির যে যন্ত্র, ক্ষমতা তৈরির যে কারিগরি, সেই কারিগরিতে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাষ্ট্র হলো হার্ড পাওয়ার, আমরা পুলিশকে দেখি, বল প্রয়োগ দেখি, ইত্যাদি দেখি। আর শিক্ষা হচ্ছে সফট পাওয়ার, ওখানে ক্ষমতা তৈরি হয়। আমি দেখেন, আবার রিপিট করছি, শিক্ষা ক্ষমতা তৈরি করে। এই যে এতকাল পর্যন্ত আমাদের যে ভুল ধারণা যে ক্ষমতা বলতে কেন্দ্রীভূত ক্ষমতা, এটা রাষ্ট্রে থাকে, রাষ্ট্রের মধ্যে কেন্দ্রীভূত ক্ষমতা থাকে, এটা এই কালের কোন দার্শনিক আর বিশ্বাস করে না। আমাদের এটা লেনিনের বইতে আছে, এটা পুরনো প্রচলিত বামপন্থের মধ্যে আছে, কিন্তু খুব কম দার্শনিক আজকাল মনে করে যে রাষ্ট্র ক্ষমতাটা নিছকে বল, ক্ষমতা নিছকে বল, ক্ষমতার সঙ্গে শিক্ষা, চেতনা, সংস্কৃতি
সংস্কৃতি আছে, এবং রাষ্ট্র বলি কি পুঁজি বলি, তারাও কিন্তু আমাদের মধ্য দিয়ে কিন্তু নিজেকে পুনরুৎপাদন করে। আমার যদি এই ব্যাপারে সচেতনতা না থাকে শিক্ষা সম্পর্কে, যে ধারণাগুলো আপনাকে বলতেছি, কেমন যে রাষ্ট্র ও সরকারের পার্থক্য কি আমরা জানি না, তার ফলে আমার মধ্য দিয়েই কিন্তু বারবারই ফ্যাসিস্ট শক্তি পুনরুৎপাদিত হবে। আমি করবো না জেনে বা না জেনে, কারণ আমি তো জানি না আমার মধ্যে দিয়ে কিভাবে এই ক্ষমতাটা পুনরুৎপাদিত হচ্ছে। ফলে শিক্ষাটা এখন কত ইম্পর্টেন্ট, সাংঘাতিক ইম্পর্টেন্ট। এদিকে তো ইগনোর করার তো কোনো সুযোগই নেই। তারা আজকে তরুণ ছাত্র, আপনার আমার অত্যন্ত স্নেহ মানুষ, সে জানে যে সমস্ত সকলকে কম বেশি আমি চিনি, সকলের সঙ্গে আমি প্রচুর সময় দিচ্ছি, সময় আমি কোনো কার্পণ্য করিনি। কিন্তু এই যে কোনো বুদ্ধিকে ঘটে গেল ক্রিটিক্যাল মুহূর্তে, যাদের আমাদের সঙ্গে কথা বলার দরকার ছিল, পরামর্শ নেওয়ার দরকার ছিল, তারা কিন্তু পরামর্শ নেয়নি। ফলে আমরা আজকে এই বিপদে আসছি। এখান থেকে কি করে বেরোবেন, কি করে আমরা বেরোবো? আপনি যে আজকে চিটাগাং হিল ট্রাক্সে যে ঘটনাগুলো ঘটেছে, এটার তো খুব সহজে সমাধান হতো যদি আমরা শুরুতে বলতাম আমাদের এখন কাজ রাষ্ট্র গঠনটা হলো আমাদের মূল কাজ। সেখানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অধিবাসীরা, ক্ষুদ্র জাতি সত্তা, তাদের যে অধিকার, এটা তোমাকে মানতে হবে। ওটা আমার রাষ্ট্রের মধ্যে অন্তর্গত, রাষ্ট্রের তো বাইরে না। তাই সে কেমন বাংলাদেশ রাষ্ট্র চায়, তাকে তো অন্তর্ভুক্ত করতে হবে। এটা তো রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক সংকট। আপনি তো মিলিটারি সংকট না, এটা তো গিয়ে আপনি তো জবরদস্তি ওদের গ্রামগুলোর মধ্যে পাহারা দিয়ে ওখানে মিলিটারি ক্যান্টনমেন্ট বসে তো সমাধান করতে পারবেন না। এটা রাজনৈতিক, ফলে তাকে রাজনৈতিক সংলাপে আনতে হবে, আর কোনো বিকল্প নেই। আর বাংলাদেশ তো দুর্বল একটা রাষ্ট্র। এই রাজনৈতিক যদি তাকে এই সংলাপে না আসেন, সংলাপে না আনেন, তাহলে পুরো চিটাগাং শুধুমাত্র এই ছোট মিলিটারি সংঘাত আকারে দেখবেন না। চিটাগাংটি কিন্তু আমাদের কি আছে, নাকি বন্দর, এটা বন্দর নগরী। আপনি ফেনী নদীর দিক থেকে ছোট্ট কিন্তু জায়গা, আপনি কিন্তু পুরো জায়গাটা কিন্তু বিচ্ছিন্ন করা খুব সহজ। এবং ভারত কিন্তু এগুলোতে নানাভাবে কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমাদের। তাহলে আমরা যে বুঝতে পারছি যে এর মধ্যে বাইরের উস্কানি আছে, কিন্তু বাইরের উস্কানিটাকে আমরা কি করছি, আমরা আরো ইন্টেন্সিফাই করছি। আমরা এটাকে আগুনের মধ্যে আরো তেল দিচ্ছি, আগুনের মধ্যে আমরা জ্বালানি দিচ্ছি। এটা সামরিক সমস্যা না, এটা রাজনৈতিক সমস্যা। যদি আমরা আজকে এসে বলতাম, এই সরকার এসে বলতো যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে দিয়ে যাচ্ছি, সমাজের সকল স্তরের লোকের সঙ্গে আমাদের কথা বলতে হবে কি ধরনের রাষ্ট্র আমরা চাই আগামী দিনে, তাহলে কিন্তু এই সংকটটা অটোমেটিক্যালি বেশ কিছুটা স্থিমিত হতো। কারণ আপনি অংশগ্রহণ করতে পারছেন, বা এই কথার শুরুতে যদি বলা হতো তাহলে আনসারও বিদ্রোহ করতেন। এই শুরুতে যদি বলতেন শ্রমিকরাও বিদ্রোহ করতেন। শুরুতে যদি বলতেন সমাজে যেসব আমাদেরকে অতৃপ্তি, অসন্তোষ, প্রশ্ন, নানান কিছু আছে, এটা বসে আমরা কিন্তু সমাধান করতে পারতাম। এই যে বললাম এভাবে সমাধান করতে পারতাম, এটাই ছোট্ট একটা পলিটিক্যাল রাজনৈতিক একটা বর্গ দ্বারা এটাকে প্রকাশ করা হয়। এটাকে বলা হয় এটাকে বলা হয় অভিপ্রায়, জনগণের অভিপ্রায়। জনগণের অভিপ্রায়টা আমরা সকলে জানি রুশোর কাছ থেকে আসছে, তার জেনারেল উইল। জনগণকে সামষ্টিকভাবে তারা যেটা চিন্তা করে, এই সামষ্টিক কথাকে যখন আপনি রাজনৈতিকভাবে স্বীকৃতি দেন, তখন সেটা হয়ে ওঠে কি আগামী দিনে নতুন রাষ্ট্রের বীজ তার মধ্যে নিহিত থাকে। এবং এটাই কিন্তু রাষ্ট্র মানে একটি বিল্ডিং না যে আপনি এই সেক্রেটারি গেলে বিল্ডিং দেখবেন, ওখানে রাষ্ট্র হবে। ফলে আপনি বঙ্গভবনে গিয়ে শপথ নিচ্ছেন, আপনি রাস্তার যে কোনো জায়গায় দাঁড়িয়ে শপথ নিতে পারেন যে আমি আজকে থেকে, মানে জনগণ যদি আপনাকে চায়, যদি আপনি বলেন আজকে থেকে আমি জনগণের প্রতিনিধি, তাদের সার্বভৌম ইচ্ছার আমি প্রতিনিধি, আপনাকে পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে দমন করতে পারে, সে আপনি যেখানে ইচ্ছে করেন। বঙ্গভবনটা আমার নাই, মুজিবনগরে কি কোনো বঙ্গভবন ছিল? ছিল কিনা বলেন? তো যুদ্ধ করেন না, তাদের বললেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা লড়াই করব, এটা আমাদের ন্যায্য অধিকার। আপনি সারা পৃথিবী স্বীকৃতি পেয়েছে। তারা যারা এখন আমাদেরকে আইন দেখাচ্ছে, যেসব উকিলরা, কেমন এসব উকিলি করে তো লাভ হবে না। দেখি না আপনার কি করবেন উকিলি দিয়ে, কোথায় নিয়ে গেছেন রাষ্ট্রটাকে? তো উকিলি বুদ্ধিকে দেখাবেন না আমাদের,
আমরা পলিটিক্যাল। এবং শুরু থেকে আমি বলেছি, আপনার খেয়াল করেছেন যে আপনাকে অবশ্যই রাজনৈতিক দল তারা যত কথাই বলো আপনাদেরকে তাদেরকে আস্থার মধ্যে নিতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো আস্থার মধ্যে নিতে হবে যে আপনারা এই গণ অভ্যুত্থানে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা শুনেছেন আমার সেই কথা। আমি বলেছি এখানে বিএনপির অবদান আছে, বিএনপির কর্মীরা মরেছে, জামাত ইসলামী কর্মীরা মারা গেছে, হেফাজত ইসলামী কর্মীরা অংশগ্রহণ করেছে, প্রত্যেকে অংশগ্রহণ করেছে। এটা গণ অভ্যুত্থান, ওই গণের মধ্যে তারা সকালে হাজির আছে। তো তাদের শুরু থেকে তো তাদের কাছে পরামর্শ নেওয়ার কথা ছিল। আপনি শুরু থেকে একটা সরকার বানিয়েছেন, তাদেরকে প্রতিপক্ষ তৈরি করেন, তাহলে কি করে আপনার স্টেবল সরকার পাবেন?